রিপোর্ট রাইটিং নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। তোমরা ভাবছো তোমাকে যে বিষয়ে রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে যদি তোমার কিছু জানা না থাকে তাহলে তুমি রিপোর্ট লিখবে কি করে। বিষয়টা একটু ভেঙে বলি। মনে করো তোমাকে এক্সামে এমন প্রশ্ন দেওয়া হয়েছে যে তোমার স্কুলে একটা রবীন্দ্র জয়ন্তী বা অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়েছিল, সেই বিষয়ে রিপোর্ট লিখতে হবে। তুমি ভাবছো এটা তো সহজ ব্যাপার, আমি তো জানি অনুষ্ঠান সম্পর্কে। কিন্তু তুমি ভয় পাচ্ছ যখন তোমাকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে তোমার স্কুলে বা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হয়েছিল, এই নিয়ে রিপোর্ট লেখো, অথবা স্বামীজির চিকাগো বক্তৃতার 150তম পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, এটা নিয়ে রিপোর্ট লিখো। তখন তুমি ঘাবড়ে যাচ্ছ। তুমি ভাবছো স্যার এই বিষয়গুলো নিয়ে তো আমার তেমন কিছু জানা নেই। আসলে এই ধারণাটাই হলো ভুল। তুমি আমাকে বলো তো, একজন রিপোর্টার যখন রিপোর্ট লিখেন, কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করেন, কভার করেন, তার মানে সেই রিপোর্টারকে সেই অনুষ্ঠান সম্পর্কে পড়াশুনো করে যেতে হয়। কোথাও একটা বিজ্ঞানের কোনো সেমিনার হচ্ছে, সেই অনুষ্ঠানটা যদি কোনো রিপোর্টার কভার করতে যান তাহলে তাকে কি বিজ্ঞানের ছাত্র হতে হবে? তা না হলে বিজ্ঞানের সেমিনার নিয়ে কি আলোচনা হলো তিনি কি করে বুঝবেন আর কি করে রিপোর্ট লিখবেন? আজকে আমি তোমাদের মধ্যে এই ভুল ধারণাটা ভেঙে দেব। একজন রিপোর্টারের প্রকৃত কাজ কি আর তিনি রিপোর্ট কিভাবে লিখবেন, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমিও তোমার পরীক্ষায় যে কোনো রিপোর্ট অত্যন্ত সহজে লিখতে পারবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব রিপোর্টিং অ্যান ইভেন্ট, মানে স্কুল ম্যাগাজিন বা কোনো পিরিয়ডিক্যালস মানে সাময়িক পত্রিকার জন্য যে রিপোর্ট লেখা হয়, যেগুলি উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব দরকারি, এই ধরনের রিপোর্ট নিয়ে আলোচনা করব। তাহলে এসো প্রথমেই আমরা জেনে নিই একজন রিপোর্টার কিভাবে রিপোর্ট লেখেন। তার কারণ তোমাকে যখন রিপোর্ট লিখতে বলা হয়েছে, তুমি রিপোর্ট লিখতে যাচ্ছ, তুমি একজন তখন রিপোর্টার। ফরগেট দ্যাট ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর নাও আ রিপোর্টার। কোনো অনুষ্ঠান সম্পর্কে রিপোর্ট লেখার জন্য যে বিষয় নিয়ে অনুষ্ঠান, এই বিষয়বস্তু নিয়ে একজন রিপোর্টারকে বিস্তারিত লিখতে হয় না। ওটা অনুষ্ঠানে যারা বক্তৃতা দেবেন তাদের কাজ। খবরকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা একজন রিপোর্টারের কাজ নয়। একজন রিপোর্টারের কাজ হলো ঘটনাটা কি ঘটেছে সেটা তুলে ধরা। তাহলে তুমি যখন একটা রিপোর্ট লিখতে যাচ্ছ, তুমি সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হোক বা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হোক, রবীন্দ্রনাথের বিচার করবে না ওখানে, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালন করছি, তার তাৎপর্য কি, এটা তোমাকে লিখতে হবে না, কারণ এটা রিপোর্টারের কাজ নয়। কাজেই তুমি ঘাবড়ে যাবে না। তোমাকে যে অনুষ্ঠান নিয়ে লিখতে বলা হোক না কেন, তোমাকে সেই অনুষ্ঠানটার ইতিহাস তুলে আনতে হবে না। সেই অনুষ্ঠানটায় স্বামীজি কি বক্তৃতা রেখেছিলেন তার তাৎপর্য তোমাকে বিশ্লেষণ করতে হবে না। তাহলে কিভাবে লিখবো স্যার, কেমনভাবে লিখলে আমি ফুল মার্কস পাবো, আমি সে কথায় আসছি। এসো তোমার ধারণা অনুযায়ী তাহলে একটা কঠিন টপিক, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইউর স্কুল অন 21 February, রাইট আ রিপোর্ট ফর দ্য স্কুল ম্যাগাজিন। এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। তাহলেই বুঝতে পারবে তুমি অন্যান্য রিপোর্টগুলো কত সহজে লেখা যাবে বা রিপোর্ট পর পর কিভাবে লিখতে হয়। তাহলে ফর্মটা লেখার জন্য 2 নম্বর থাকবে। সেটা কিভাবে লিখবো, আগে ফর্মটা লিখে নিয়ে কন্টেন্ট মানে মূল বিষয়বস্তু শুরু করব। এসো দেখি। তাহলে দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রিপোর্ট লিখতে গিয়ে আমরা প্রথমেই
তার টাইটেলটা মানে হেডলাইনটা লিখেছি এবিসি হাই স্কুল অবজার্ভড ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। এখানে অবজার্ভডের বদলে তুমি অবজার্ভসও বলতে পারতে, এটা প্রেজেন্ট টেন্সেও বলা চলে। এইবার যেহেতু এটা স্কুল ম্যাগাজিনের জন্য রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট নয়, আমি প্রথমেই বলেছি, এ কারণে বাই বলে যে রিপোর্ট লিখছে মানে তোমার নামটা তুমি লিখলে। ক্লাস 12 এটা তুমি বলতেও পারো, নাও বলতে পারো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার নিউজ পেপার রিপোর্ট লেখার সময় এখানে যেমন ডেট আর প্লেস দিয়ে লিখতে হয়, তাহলে এই রিপোর্টিং অ্যান ইভেন্ট এক্ষেত্রেও কি তাই করতে হবে? না, এক্ষেত্রে করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু এটা তোমার লোকাল ইনসিডেন্ট, এখানে প্লেসটা লেখা ইম্পর্টেন্ট নয়, তুমি শুধুমাত্র ডেট লিখে শুরু করতে পারো, নাও করতে পারো। এজন্য আমরা এখানে ডেট লিখছি না। তাহলে আমরা রিপোর্টটা লিখব কিভাবে? না, প্রথমেই প্রাইমারি ইনফরমেশনটা বলতে হবে। আমি ঠিক এর আগের ক্লাসটায় যখন নোটিশ রাইটিং শিখিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম প্রাইমারি ইনফরমেশন কাকে বলে। প্রাইমারি ইনফরমেশন মানে হলো ঘটনাটা কি, কোথায় হয়েছে, কবে হয়েছে আর কখন হয়েছে। এই যে চারটি প্রশ্ন, একে আমরা বলে থাকি প্রাইমারি ইনফরমেশন। তাহলে রিপোর্টের শুরুতেই একটা সেন্টেন্সেও বলতে পারো, দুটো সেন্টেন্সেও বলতে পারো, এই প্রাইমারি ইনফরমেশনটা দিতে হবে। তোমরা অলরেডি জানো রিপোর্ট প্যাসিভ ভয়েসে লেখাই ভালো, তার মানে সব সেন্টেন্স নয়, যতটা সম্ভব, এতে তার অবজেক্টিভিটি নিরপেক্ষতা বজায় থাকে। প্রথম সেন্টেন্স তাহলে শুরু করব, দেখো কি ঘটনাটা? ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওয়াজ অবজার্ভড কোথায়? ইন এবিসি হাই স্কুল। কেন এবিসি হাই স্কুল লিখেছি? না, এক্সাম পেপারে বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এখানে নিজেদের স্কুলের নামটা না লেখাই ভালো। এ কারণে এবিসি হাই স্কুল লিখবে অথবা XYZ হাই স্কুল লিখবে। আর তুমি যদি কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট হও, তুমি একটা কাল্পনিক নাম লিখতেই পারো। তাহলে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওয়াজ অবজার্ভড ইন এবিসি হাই স্কুল কোথায়, কবে? অন 21 ফেব্রুয়ারি। কখন? একসাথে বলতে পারো, তাহলে বলবো at 11 o'clock in the morning or at 11 AM। আর যদি দুটো সেন্টেন্সে ভেঙে ভেঙে বলি, ভেঙে ভেঙে লিখলে তুমি এইভাবে লিখবে, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওয়াজ অবজার্ভড ইন এবিসি হাই স্কুল অন 21 ফেব্রুয়ারি। এই পর্যন্ত বলেছি, কখন সময়টা বলিনি। আর সেন্টেন্সটাকে আরেকটু সুন্দর করার জন্য বলেছি উইথ পম্প অ্যান্ড শো, মানে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল। সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েসেও বলা যেত, এবিসি হাই স্কুল অবজার্ভড ইন্টারন্যাশনাল মাদার টাং ডে বলে সেন্টেন্সটা কমপ্লিট করা যেত। তাহলে ওই যে প্রাইমারি ইনফরমেশনের আরেকটা পার্ট বলেছিলাম, কখন, সেটা কিভাবে বলেছি দেখো, দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 11 AM ইন দ্য স্কুল অডিটোরিয়াম। তাহলে আরেকটু প্রিসাইজলি আমি প্রাইমারি ইনফরমেশনটা বললাম। তাহলে তুমি একটা সেন্টেন্সেও বলতে পারো, দুটো সেন্টেন্সেও বলতে পারো, তোমার যা পছন্দ। এইবার তুমি কি করবে? তুমি ভাবছো যে প্রোগ্রাম সম্পর্কে অনেক কথা বলতে হবে। না, তুমি এখন কল্পনা করো তুমি একজন রিপোর্টার, তুমি স্কুলের কেউ নয়। তুমি তাহলে তোমার ক্যামেরা নিয়ে স্কুলের ভেতরে ঢুকছো। গেট দিয়ে যখন ঢুকছো, তুমি যা কিছু দেখতে পাচ্ছ এইটা পর পর তোমাকে বলতে হবে, তাহলেই তোমার রিপোর্ট কমপ্লিট হবে। তুমি এবারে সিচুয়েশনটা একবার ভেবে নাও, তুমি স্কুলের গেট দিয়ে ঢুকছো,
তাহলে প্রথম কি দেখতে পাচ্ছ, স্কুলটাকে কেমন ভাবে সাজানো হয়েছে? এই কথাটা শুরুতেই বলবো, দেখো, দ্য স্কুল ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড with flowers and cutouts of martyrs. ওই স্কুলটা সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, এবং কাট আউটস মানে ওই ছবি, অফ মার্টায়ার্স, ওই শহীদদের ছবি দিয়ে সাজানো হয়েছিল। তুমি অন্যভাবেও বলতে পারো, দ্য স্কুল ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফ্ল্যাগস অ্যান্ড কালারফুল বেলুনস। যেহেতু এটা আনন্দের অনুষ্ঠান নয়, ওই জন্য কালারফুল বেলুনস এই কথাটা না বলাই ভালো। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্ল্যাগস এইটা বললেই হবে। এইবার তুমি স্কুলে ঢোকার সময় কেমন সাজানো হয়েছে দেখলে, তা তুমি এবারে অনুষ্ঠান হলে চলে যাবে। তাহলে বলছি কিভাবে, দেখো, স্টেপ বাই স্টেপ। তাহলে রিপোর্টার ঢোকার পর থেকে কি ঘটনাটা চোখের সামনে দেখছেন সেটা তিনি পর পর লিখতে থাকবেন। তুমি সেভাবে লেখো, তোমার রিপোর্ট খুব সুন্দরভাবে কমপ্লিট হবে। এবার অডিটোরিয়ামে পৌঁছে, যে হল ঘরে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে উনি কি দেখতে পাচ্ছেন না, স্টেজটা দেখতে পাচ্ছেন, যেখানে স্টেজে অনুষ্ঠান হবে। তাহলে স্টেজটার প্রথম তিনি বর্ণনা করবেন। তার মানে স্টেজে কে কে আছেন, অতিথিদের কথা বলতে হবে। আমি সেটাই বলছি, দেখো, দ্য লোকাল ভিডিও কমা ওসি of the police station and other dignitaries, ডিগনিটারিজ কথাটার মানে হলো উল্লেখযোগ্য বা সম্মানীয় ব্যক্তিরা, ওয়ার প্রেজেন্ট অ্যাজ গেস্ট। তুমি অন্যভাবেও বলতে পারো, কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো সাহিত্যিকের নাম বলতে পারো, সেভাবেও শুরু করতে পারো। এবার অনুষ্ঠানটা কিভাবে শুরু হলো এ কথা বলবো। গেস্টদের কথা বলার পরে আমরা কখনোই ওই যে প্রোগ্রামটা যে বিষয় নিয়ে হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসের ইতিহাস কি সেই বিবরণে যাব না। ওটা রিপোর্টারের কাজ নয়। রিপোর্টারের কাজ হলো অনুষ্ঠানটা কেমন হচ্ছে সেটা বলা। তাহলে তোমাকে বলতে হবে অনুষ্ঠানটা পরপর কি হয়েছে, তার ইতিহাসটা বা দিনের তাৎপর্য নিয়ে যারা ওখানে উপস্থিত আছেন তারা বক্তৃতা দেবেন। তুমি যদি সম্ভব হয় তাদের উল্লেখযোগ্য বক্তব্য থেকে একটা দুটো কোটেশন দিতে পারো, কিন্তু তুমি সেই দিনটার তাৎপর্য বিশ্লেষণ করতে যাবে না, কারণ তুমি একজন রিপোর্টার। তাই যদি হয় তোমার কাছে রবীন্দ্র জয়ন্তী, অ্যানুয়াল স্পোর্টস বা স্বামীজির চিকাগো বক্তৃতা, একই তো ব্যাপার। তুমি তো বলবে অনুষ্ঠানটা, তাহলে তুমি চিন্তা করছো কেন? এই রিপোর্ট রাইটিংয়ে এই ভুল ধারণাটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে যে তোমাকে অনুষ্ঠানটার তাৎপর্য নিয়ে বলতে হবে না, তোমাকে অনুষ্ঠানটা পর পর কি হয়েছে সেটা বলতে হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে কি দিনটার তাৎপর্য নিয়ে কিছু বলতে পারি না? হ্যাঁ, তুমি একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র হিসাবে তোমার কাছে আমরা এক্সপেক্ট করতেই পারি যে তুমি দুটো একটা কথা তোমার কলমে না বলে কোটেশনের মধ্যে বলবে, হেডমাস্টার মশাই বলেছেন বা প্রধান অতিথি বলেছেন বলে একটা দুটো কথা তুমি চাইলে বলতে পারো, কিন্তু সেটা বাধ্যতামূলক
নয়। আশা করি আমার কথাটা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে এসো এবার স্টেজে কারা বসে আছে বলে দেওয়ার পরে তাহলে শহীদদের অনুষ্ঠান মানে একটা শহীদ বেদির কথা বলতে হবে, সেটা বলছি। দেখো, আ মার্টায়ার অল্টার, এই কথাটির মানে হলো শহীদ বেদি, মার্টায়ার অল্টার। একে আর এক রকম ভাবে বলা যায়, আমি সেটা ব্র্যাকেটে বলছি। একে তুমি বলতে পারো হোলি শ্রাইন, পবিত্র একটা বেদি। এই মার্টায়ার অল্টার বলতে পারলে ভালোই হয়। ওয়াজ সেট আপ in front of the stage, স্টেজের সামনে একটা শহীদ বেদি তৈরি করা হয়েছিল। এবার বলবো হেডমাস্টার মশাই এবং অতিথিরা সবাই শহীদ বেদিতে মাল্যদান করলেন। কিভাবে বলছি দেখো, দ্য অনারেবল হেডমাস্টার and other honorable dignitaries, এদের মাননীয় বা সম্মানীয় এই হিসাবে অভিহিত করাটাই ভালো, যেহেতু একটা ফর্মাল অনুষ্ঠানের কথা বলছি। আদার অনারেবল গেস্ট, মালা দেওয়া, একে গার্ল্যান্ড তো মালা, একে ভাগ করে দিচ্ছি গার্ল্যান্ডেড, গার্ল্যান্ডেড দ্য হোলি অল্টার। এই পর্যন্ত বললেই হয় শহীদ বেদিতে মাল্যদান করেছিলেন। আমি আরেকটু সুন্দর করে বলার জন্য বলছি টু পে দেয়ার হোমেজ। হোমেজ কথাটার মানে হলো শ্রদ্ধার্ঘ। তাহলে শ্রদ্ধা জানানোর জন্য তারা শহীদ বেদিতে মাল্যদান করেছিলেন। এইবার অনুষ্ঠান শুরু হবে। তাহলে একটা উদ্বোধনী সঙ্গীতের কথা বলতে পারি। কি বলছি দেখো, দ্য প্রোগ্রাম স্টার্টেড, এবার দেখো যে কোনো অনুষ্ঠান শুরু হলে সেই অনুষ্ঠানে একজন সভাপতিত্ব করেন, মানে অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব থাকে। সে কথা বলবো বলবো দ্য হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য হোল সেরিমনি। মানে হলো হেডমাস্টার মশাই পুরো অনুষ্ঠানটার সভাপতিত্ব করেছিলেন, তিনি সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। তুমি হেডমাস্টারের জায়গায় অন্য কারো কথাও বলতে পারো, দ্য চিফ গেস্ট বলতে পারো। এইবার দেখো অনুষ্ঠানটা শুরু হবে। তাহলে রিপোর্টার দেখতে পাচ্ছে এবার অনুষ্ঠান শুরু হচ্ছে। শুরুতে কি হচ্ছে তুমি তাহলে সেই কথাই বলবে, দ্য প্রোগ্রাম স্টার্টেড, দ্য প্রোগ্রাম started with a patriotic song. যেহেতু শহীদদের অনুষ্ঠান, এখানে একটা প্যাট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। সাং বাই দ্য গার্ল স্টুডেন্টস অফ ক্লাস 11, সাপোজ ক্লাস 11 বা 12, তুমি তোমার পছন্দ মতো বলবে।
এখানে গার্ল স্টুডেন্টস বলতে হবে তারও কোনো মানে নেই, তুমি একজনের কথাও বলতে পারো। এইবার রিপোর্টার বসে বসে কি দেখতে পাচ্ছেন না, তিনি অনুষ্ঠানটা পর পর কি হয়ে চলেছে, কে বক্তৃতা দিচ্ছেন, কেউ আবৃত্তি করছে, কেউ দিনটার তাৎপর্য নিয়ে বলছেন, এই পর পর অনুষ্ঠানের কথা তোমাকে বলে যেতে হবে। এবার অনুষ্ঠানের তো কোনো শেষ নেই, তুমি যত অনুষ্ঠান কল্পনা করতে পারবে তোমার লেখা তত বড় হবে। তুমি যতটা লিখতে চাও ততটাই বলবে। তুমি বলতে পারো রেসিটেশন মানে আবৃত্তি, দেশাত্মবোধক গানের কোনো প্রতিযোগিতার কথা বলতে পারো, বক্তৃতা কে কে দিলেন, এই সব কথাগুলো পরপর বলতে হবে। দেখো আমি কিভাবে বলছি, এটা তো কাল্পনিক, তুমি ভেবে নাও সাধারণত এই অনুষ্ঠানগুলো কেমন হয়ে থাকে, সেই অনুযায়ী পরপর লেখো। দেখো আমি লিখেছি, আফটার দ্যাট দ্য চিফ গেস্ট অ্যান্ড আদার ডিগনিটারিজ, এর পরে প্রধান অতিথি, যদি তুমি প্রধান অতিথির কথা বলে থাকো তাহলে প্রধান অতিথি বলবে, এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা ডেলিভার্ড ব্রিফ বাট বিউটিফুল লেকচার্স, সংক্ষিপ্ত কিন্তু সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, অন দ্য সিগনিফিক্যান্স অব দ্য ডে, ওই দিনটার তাৎপর্য নিয়ে। সাম স্টুডেন্টস অলসো গেভ স্পিচেস, কিছু ছাত্ররাও বক্তৃতা দিয়েছিল, অ্যান্ড রিকল্ড দ্য কন্ট্রিবিউশনস অব দ্য মার্টায়ার্স, এবং শহীদদের অবদানের কথা স্মরণ করেছিল। আ সিনিয়র স্টুডেন্ট অফ ক্লাস 12 recited a poem written by himself, self-composed poem, একজন ছাত্র নিজের লেখা একটা কবিতা পাঠ করেছিল, রিসাইটেড আবৃত্তি করেছিল। প্যাট্রিয়টিক সংস ওয়ার সাং, মনে করো তারপরে হয়তো দেশাত্মবোধক গান গেয়েছে। আসলে এগুলো সবই কাল্পনিক, সাধারণত যেগুলো হয়ে থাকে রিপোর্টার সেটা দেখছেন এবং পরপর লিখে নিচ্ছেন যে কি কি হয়েছিল, সেটাই রিপোর্ট। এবার দেখো, প্যাট্রিয়টিক সংস ওয়ার সাং বাই সাম স্টুডেন্টস, কিছু ছাত্র দেশাত্মবোধক গান গেয়েছিল। অ্যাজ মেনি অ্যাজ 400 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, অন্তত 400 জন ছাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। পার্টিসিপেটেড বললেও চলতো। ইন হিজ স্পিচ, তার বক্তৃতায়, দ্য অনারেবল হেডমাস্টার, মাননীয় শ্রদ্ধেয় হেডমাস্টার মহাশয়, বিউটিফুলি ডেসক্রাইবড, সুন্দরভাবে বর্ণনা করেছিলেন, হোয়াই দ্য ডে ইজ সো ইম্পর্ট্যান্ট ইন হিস্ট্রি, দিনটা ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কেন। হি অলসো রিকল্ড দ্য স্যাক্রিফাইসেস অব দ্য মার্টায়ার্স, শহীদদের আত্মত্যাগের কথা, বলিদানের কথা স্মরণ করেছিলেন। এইবার তুমি যদি ভাবো যে তোমার লেখাটা এখনো ওয়ার্ড লিমিটের কাছাকাছি পৌঁছায়নি, আরও কিছু সেন্টেন্স তুমি অ্যাড করতে চাও, তাহলে বলবে আফটার দ্য লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকের পরে আ প্যাট্রিয়টিক ড্রামা, একটা দেশাত্মবোধক নাটক বলে তার নাম বলবে, ওয়াজ স্টেজড, ওয়াজ এনঅ্যাক্টেড, সেটা অভিনয় করা হয়েছিল। স্টেজড মানে মঞ্চস্থ করা হয়েছিল, যে কোনো একটা কথা বলবে। আরও দুটো একটা প্রোগ্রামের কথাও বলতে পারো তোমার যদি আরও সেন্টেন্সের প্রয়োজন হয়। এইভাবে তুমি রিপোর্টটা এগিয়ে নিয়ে যাবে। আর তুমি যদি মনে করো ওই দিনের তাৎপর্য নিয়ে তোমার কিছু জানা আছে, তুমি কি ঘটনাটা ঘটেছিল দু এক কথা বলতে পারবে, তাহলে তুমি সেটা বলবে দ্য অনারেবল হেডমাস্টার সেড বলে কমা দিয়ে কোটেশনের মধ্যে সেই কথা একটা দুটো সেন্টেন্স তুমি অ্যাড করে দিতে পারো। এবার দেখো তুমি যে কোনো অনুষ্ঠানের তুমি বর্ণনা করতে পারছো। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। এইভাবে এইবার রিপোর্টটা শেষ করে ফেলতে হবে। তাহলে এসো শেষটা লিখে নিই। তাহলে বলছি দেখো, দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট অ্যারাউন্ড 3:30 PM, প্রায় 3:30-এর আশেপাশে সময়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। ইন আ স্যাড টোন বা ইন আ স্যাড নোট, উইথ আ স্যাড নোট বললেও হতো, একটা করুণ সুরে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। এভরিওয়ান রিটার্নড হোম উইথ আ হেভি হার্ট, সবাই ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরেছিল।
দ্য ডে মাস্ট বি এনগ্রেভড, এই দিনটার কথা অবশ্যই খোদিত হয়ে থাকবে, খোদাই করা হয়ে থাকবে ইন দ্য মেমোরি অফ এভরিওয়ান, প্রত্যেকের স্মৃতিতে, হু ওয়ার প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, যারা এই অনুষ্ঠানে হাজির ছিল। এইভাবে এই রিপোর্টটাকে আমরা শেষ করে ফেলেছি। তাহলে তোমাদের মনে যে আশঙ্কা ছিল যে বিষয়বস্তু নিয়ে আমি বেশি কিছু লিখতে পারবো কি না, আসলে এই আশঙ্কাটা ভুল। তোমাকে বিষয়বস্তু নিয়ে খুব একটা কিছু লিখতে হবে না। তাহলে আজকের ক্লাসটা শেষ করার পরে তুমি নিশ্চয়ই শিখে গেছো যে রিপোর্টিং অ্যান ইভেন্ট মানে ম্যাগাজিনের জন্য যে রিপোর্ট, এটা কিভাবে লিখতে হয়। আজকের ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে, যদি তুমি আজকের ক্লাস থেকে কিছু শিখে থাকো, তাহলে ভিডিওতে একটা লাইক দেবে, তোমার মতামত কমেন্ট করে জানাবে। আর এই রকম ক্লাস যদি তুমি আরও পেতে চাও বিভিন্ন বিষয়ের উপরে, তাহলে আজকের ক্লাসটা তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মধ্য দিয়ে। তুমি যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ক্লাসগুলো দ্রুত তোমার কাছে পৌঁছে যায়। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে এই রকম রিপোর্ট কোন বিষয় নিয়ে তুমি লিখতে শিখতে চাও বা জানতে চাও, সেটা কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয় নিয়ে তোমাকে সহজেই রিপোর্ট লিখে দেখাবো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।